ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে নানা আনুষ্ঠানিকতা, রায়েরবাজার গণকবর ও রংপুরে শ্রদ্ধা নিবেদন, সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দলকে পাশে চায় সরকার। গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। নরসিংদীর রায়পুরায় খালের পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু, আহত 2 শিশু হাসপাতালে। 2 জেলায় সড়কে গেছে আরো 4 জনের প্রাণ। সেতুর অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে সিলেটের শরীফগঞ্জ ইউনিয়নবাসী। গোপালগঞ্জ উপজেলা সদরে যাতায়াতে নৌকায় একমাত্র ভরসা। কত রুগী ওভার থেকে আইতে ওভারে মারা যায়। শরীফগঞ্জ ইউনিয়নের প্রায় 9টা গ্রামে আমাদের এই যে ব্রিজ হলে এরা উপকৃত হবে। বন্যা প্রতিরোধে কুমিল্লার গোমতী বাঁধের প্রশস্তকৃত অংশে ফাটল, ধসে পড়ছে পাড়ের মাটি। নকশা নিয়ে কথা বলতে চায় না পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদারের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মানিকগঞ্জের বিস্তীর্ণ মরিচ ক্ষেত, বিপাকে হাজারো কৃষক। উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কা। মাজা পানি উড়িয়ে গেছে, কত মরিচ পয়সা গেছে। মরিচ 4-5 বিঘা মরিচ থেকে মনে করেন আমরা কমপক্ষে 1.5-2 লক্ষ টাকা ঋণ করতাম। এখন তো আর মনে করেন সব শেষ হয়ে গেল। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম, স্বাদ বেশি। জুলাই অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের আবু সাঈদের আত্মত্যাগ। দুহাত প্রসারিত করে গুলির সামনেও দাঁড়িয়ে থাকার সেই ফুটেজ আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে। সাঈদের মৃত্যুর পর মরদেহ ছিনিয়ে নেয়া, রাতের আধারে তাড়াহুড়ো করে দাফনের চেষ্টাও করা হয়। ডেথ সার্টিফিকেটেও ছিল নানা অসঙ্গতি। কিভাবে 16 জুলাই ঘটনার প্রেক্ষাপট একের পর এক মোড় নিচ্ছিল তা জানার চেষ্টা করেছেন সহকর্মী সরকার মাজহার মান্নান। ছবি তুলেছেন আলমগীর হোসেন। এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চড় থাপ্পড় মারছে। 11 জুলাই গণমাধ্যমে নিজেই ছাত্রলীগের হামলার কথা জানিয়েছিলেন শহীদ আবু সাঈদ। একই বর্ণনা দিলেন সেদিন তার সাথে থাকা সমন্বয়ক শামসুর রহমান সুমন। আবু সাঈদ ভাই সন্ত্রাসী, পুলিশ প্রশাসন এবং সকলের কাছে চক্ষুশূল হয়েছিলেন এবং মনে করা হয়েছিল যে শহীদ আবু সাঈদকে যদি দমানো যায় তাহলে রংপুরের আন্দোলনকে দমানো যাবে। 16 জুলাই সকাল থেকেই উত্তাল হতে থাকে রংপুর মহানগরী। জেলা স্কুল থেকে 12:30টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের দিকে রওনা হয়। ক্যাপ্টেন ব্যাকোলজি মোড়ে তাতে বাধা দিয়ে লাঠিচার্জ করে পুলিশ। আমরা যখন সামনের দিকে আগাতে যাই, আমাদের সামনে 2টা সারিকে তারা আক্রমণ করে। সেই সময় একজন পুলিশ এসে আমার গেঞ্জি ধরে আমাকে রিকশার সাথে একটা ধাক্কা দেয়। বাধা পেরিয়ে লালবাগে পৌঁছালে মিছিলে যোগ দেয় আবু সাঈদ সহ অন্যান্যরা। 1 নং গেটের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় আবু সাঈদকে বেধড়ক পেটায় পুলিশ। হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে 5 জন পুলিশ একসাথে দৌড়ে এসে আবু সাঈদকে দেখি ঠিক এখানে তার ঠিক মাথায় লাঠিতে আঘাত করে। আবু সাঈদ ওখানে থাকা অবস্থায় ওকে মারতে মারতে এখানে আনে। এখানে ও হাতে একটা লাঠি ছিল, লাঠি থাকা অবস্থায় হাতে এরকম করে, কিন্তু তারপরও 4-5 জন পুলিশ ওকে একদম বেধড়ক মারে। এক পর্যায়ে সড়ক বিভাজকের ওপার থেকে নির্বিচারে গুলি ছুটতে থাকে পুলিশ। তখন সেখানেই দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যায় সাঈদ। তাকে লক্ষ্য করে আবারও চলে গুলি। আবু সাঈদকে গুলিটা লাগছে, তারপর আমি আবার পুলিশের দিকে গুলিটা ক্যামেরা আমার ফোকাস করি। আহত সাঈদকে রংপুর মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায় সহপাঠীরা। বিকেল 3:05 তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আবু সাঈদের ওই মাথার ওই জায়গার কাপড়, সাদা কাপড়টা সরিয়ে দেখালো। আমিও দেখলাম যে আসলে সে মৃত্যুবরণ করেছে। তার ক্ষতবিক্ষত লাশটা আমি দেখতে পাই। ডিটেলস আমি খাতায় তুলে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করে তখন আমরা রোগীর সেই আবু সাঈদের পরিবারের কাছে সেটা হস্তান্তর করি।
স্ট্রেচারে করে মরদেহ ক্যাম্পাসে নেয়ার সময় তা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। 3 দফায় ব্যর্থ হলেও ব্যাকোলজি মোড়ে শেষমেশ মরদেহ ছিনিয়ে নেয় পুলিশ। স্ট্রেচারটা টান আমি হালকা করে একটু টান দিতেই ওরা সবাই পিছন থেকে ধাক্কা দেয় এবং আমরা সাথে সাথে ইমার্জেন্সি থেকে বের হয়ে আমরা সামনে দাঁড়াই। আমাদের ক্যাম্পাসে নিয়ে যাবো, যে এখানে সে শহীদ হয়েছে, কিন্তু তারা কোনোভাবেই সেই লাশটাকে আমাদেরকে নিয়ে যাইতে দিচ্ছিল না। যখন ওরা লাশ নিয়ে যায় আমি আর কোনো কিছু না পেয়ে আমি পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েছিলাম। সেই রাতেই মরদেহ সাইদের গ্রামের বাড়ি নিয়ে তাড়াহুড়ো করে দাফনের চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ। যারা মরদেহর গোসল করান তারাও দেখেন গুলিতে ঝাঁঝরা হয়েছিল সাইদের শরীর। ওই সময় তারা আসলে ভয় ভীতি দেখাতে শুরু করছে যে আসলে লাশটা এখনই দাফন করতে হবে। কখনো পথে আটকে রাখা, কখনো রাতেই মরদেহ দাফন করতে চাওয়া, কিংবা এই যে এই সব কিছুই আসলে একটা অসাধু অভিপ্রায় থেকেই তারা চেষ্টাটা করেছে। হেড ইনজুরি লেসারেশন আছে, তবে মাল্টিপল প্লেট শরীরের বিভিন্ন অংশে ঢুকে তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে এবং স্ট্রাকচার ড্যামেজ করেছে, যার কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন শহীদ আবু সাইদ। বৈষম্যবিহীন মানবিক সাম্য এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য 24 জুলাই আগস্ট অভ্যুত্থানে বিরচিতভাবে দুহাত উঁচিয়ে গুলিবরণকারী আইকনিক বিপ্লবী শহীদ আবু সাইদ। তার কবরের দেয়ালে লেখা, ভয় পেলেই তুমি শেষ, রুখে দাঁড়ালেই বাংলাদেশ। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, বাবনপুর, পীরগঞ্জ, রংপুর। দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। সকালে নওগাঁর মুক্তির মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুলাই শহীদদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার, বিভিন্ন দফতরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সকালে নাটোরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ সহ ছাত্র জনতার আত্মত্যাগের কথা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজবাড়ী শহরের শ্রীপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদ জুলাই দিবস উপলক্ষে পালিত হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, 2 বছর হলেও জুলাই আন্দোলনে নিহত ও আহতদের বিচার এগোয়নি। এ সময় তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। সাতক্ষীরায় শহীদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তারা জুলাই স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় জুলাই দিবস। আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন চুকু। এ সময় পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ আরও অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নরসিংদীতেও নানা কর্মসূচিতে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। জুলাই চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে জুলাই অভ্যুত্থান ও স্মৃতি নিয়ে আলোচনা করেন বক্তারা। জুলাই শহীদ দিবস উপলক্ষে মাদারীপুরেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কালকিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। অংশ নেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন সহ আরও অনেকে। এ সময় অভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধ মন্ত্রী, সরকার ও বিরোধী দল একসাথে মিলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বললেও নাহিদ ইসলাম বলেন, বিএনপির নোট অফ ডিসেন্টের আলোকে জুলাই সনদ মানা হবে না। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। রংপুরে আলাদা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন তারা। জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুর নগরীর 36 জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। অন্যদিকে জোহরের নামাজের পর পীরগঞ্জের বাবনপুরে দলের নেতৃবৃন্দকে নিয়ে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল যেসব বক্তব্য দেয় তা রাজনৈতিক।
বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না। আমরা এই কারণে সরকারের কাছে বারংবার বলছি এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটা জনগণের রায়। সাংবাদিকদের প্রশ্নে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতা করছে বিরোধী দল। সরকারি এবং বিরোধী দল মিলে অক্ষরে অক্ষরে পালন করা হবে জুলাই সনদ। তার এই বক্তব্যেরও প্রতিবাদ জানান নাহিদ ইসলাম। বলেন, বিএনপির নোট অফ ডিসেন্ট অনুযায়ী জুলাই সনদ বিরোধী দল মানবে না। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। জুলাই সনদ গণভোটের রায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে। তাদের নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেইখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না। পরে বাবনপুর দারুস সালাম এতিমখানায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেন এনসিপি নেতাকর্মীরা। আর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এর আগে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। আবু সাইদের হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর দেখতে চান তার পরিবারের সবাই। পীরগঞ্জের বাবনপুরে আবু সাইদের কবরের পাশে দোয়া করেন বাবা মা সহ পরিবারের সদস্যরা। এ সময় আপিল করে অন্যান্য আসামিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। যারা যারা জড়িত আছে, আমার ছেলেকে মারছে, তাস মাছ জানি ফাঁসি হয়, সরকারি জানি এটা যেন আইন মতো করে। অপরাধীর বিচার কঠোর হস্তে সরকার করুক, আমি এই বিচার দেখে মরে যেতে যেন পাই। নরসিংদীর রায়পুরায় খালের পানিতে গোসল করতে নেমে 4 শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে 2 শিশু। দুপুরে উপজেলার বড়কান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো তাবিয়া, আয়েশা, জান্নাত ও সুমাইয়া। স্থানীয়রা জানায়, নিহত 4 শিশুই গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। বিরতির পর একসাথে 6 জন মাদ্রাসার পাশের একটি খালে গোসল করতে নামে। এ সময় 4 জন ডুবে যায়। পরে বাকি 2 জন স্থানীয়দের ডাক দিলে সেখান থেকে 4 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে মাগুরায় পানিতে ডুবে 1 শিশুর মৃত্যু হয়েছে। আমাদের বাড়ির পিছনে যে একটা ডোগর একটা ঘাট আছে, ঘাড়া গুছু করতে গেছে, একটা সাঁতার জানে না, মারা যাওয়ার পর খবর নিয়েছে, মাদ্রাসা পড়ছে, মাদ্রাসা থেকে মরা। পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। সকালে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজশাহী থেকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাথিয়া উপজেলার মাহমুদপুর যাচ্ছিল। পথে আতাইকুলার সোরাডাঙ্গি করইতলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী বাস পাবনা এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এতে অ্যাম্বুলেন্স চালক সহ 2 আরোহী নিহত হন। আহত 1 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। এদিকে নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একেবারে শেষ সীমানায় শরীফগঞ্জ ইউনিয়ন। একদিকে কুশিয়ারা নদী, অন্যদিকে হাকালুকি হাওর। প্রকৃতির এই 2 সীমানার মাঝে যেন বন্দী হয়ে আছে একটি জনপদ। উপজেলা সদরে কিংবা স্থানীয় বাজার মিরগঞ্জে পৌঁছাতে এই ইউনিয়নের মানুষকে আজও নৌকায় পাড়ি দিতে হয় কুশিয়ারা নদী। 2020 সালে মিরগঞ্জ এলাকায় একটি সেতুর প্রাথমিক সম্ভাব্যতা যাচাই হলেও নতুন আরও একটি সেতুর প্রস্তাবনায় নতুন জটিলতায় পড়েছে স্বপ্নের সেতুটি। গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে শরীফগঞ্জ ইউনিয়নের দূরত্ব খুব বেশি না হলেও মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে কুশিয়ারা নদী। প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও কৃষিপণ্য নিয়ে হাজারো মানুষকে নদী পার হতে হয় নৌকায়। বর্ষাকালে খরস্রোতা এই নদী পাড়ি দেয়া হয়ে ওঠে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ডেলিভারি রোগী এখন ইমার্জেন্সি লইয়া যাইতে আপনি হসপিটালে পারানা যাইতে লইয়া কত রুগী ওভার থেকে আইতে ওভারে মারা যায়। বীরগঞ্জ শরীফগঞ্জ ব্রিজটা করলে 2টা থানার একটা সুবিধা হয়। একদিকে আপনার ফেঞ্চিগঞ্জ থানা, অন্যদিকে গোলাপগঞ্জ থানা।
শরীফগঞ্জ ইউনিয়নের 16টি গ্রামের মানুষের প্রাত্যহিক প্রয়োজন মেটায় এই মীরগঞ্জ বাজার, যেখানে স্কুল, হাসপাতাল, ব্যাংক সহ বিভিন্ন স্থাপনা থাকায় বাজারের পাশেই একটি সেতু নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতাও যাচাই হয়। কিন্তু এলজিইডি বলছে 3 কিলোমিটার দূরে নতুন আরও একটি সেতুর প্রস্তাবনা পাঠানো হয়েছে। আপনারা জানেন যে একটা ব্রিজ শুধুমাত্র নদীর এ পাশ থেকে ও পাশ সংযোগ না, তার সাথে সংযোগ সড়কের একটা সমন্বয় রয়েছে। এই ব্রিজটা করা যাবে কি না, কোন জায়গা দিয়ে করলে ক্ষতিগ্রস্তের পরিমাণ কম হবে, ওই বিষয়গুলো বিবেচনা করে তারা ডিসিশন নিবে বা তারা সিদ্ধান্ত দিবে কোথায় ব্রিজটা হবে। এই প্রস্তাবনার পর স্থানীয়রা বলছেন, মীরগঞ্জে না হয়ে নতুন কোনো স্থানে সেতু হলে ইউনিয়নের বেশিরভাগ গ্রামের মানুষের ভোগান্তি রয়েই যাবে। শরীফগঞ্জ ইউনিয়নের প্রায় 9টা গ্রামে আমাদের এই যে ব্রিজ হলে এরা উপকৃত হবে। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনে আপনারা তদন্ত করেন এবং জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে যদি এদিকে প্রয়োজন মনে করেন তাইলে এইদিকেই ব্রিজটা করেন। স্থানীয় সংসদ সদস্য বলছেন, কাউকে বঞ্চিত করতে নয়, পুরো ইউনিয়নের মানুষ যাতে সেতুর সুবিধা পায় সে কারণেই দুটি স্থানের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। এটা নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নাই। এই এলাকার জনগণ সবাই চাচ্ছে একটা ব্রিজ হতে। ইনশাল্লাহ এদিকে একটা ব্রিজ হবে, হয়তো 100 হাত সামনে হতে পারে, পিছনে হতে পারে, হাফ কিলোমিটার আগে হতে পারে, পিছনে হতে পারে, এটা টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে। কুশিয়ারার এপার ওপার জুড়ে যে স্বপ্নটা এখনো ভাসছে তার নাম একটি সেতু। মীরগঞ্জ নাকি নতুন কোনো ঠিকানা, কোথায় গিয়ে থামবে সেই স্বপ্ন, তার উত্তর খুঁজছে শরীফগঞ্জের হাজারো মানুষ। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। থামছে না হামের প্রকোপ। উপসর্গ নিয়ে 24 ঘন্টায় দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে মোট 779 জনের মৃত্যু হলো হামে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় সারা দেশে আরও 974 জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 1,15,138। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 97,819 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 94,275 জন। বন্যা প্রতিরোধে নির্মাণ করা কুমিল্লার গোমতীর পাড়ে বাঁধের কিছু ঝুঁকিপূর্ণ স্থান প্রশস্ত করা হলেও সেখানে ফাটল দেখা দিয়েছে, ধসে পড়ছে পাড়ের মাটি। আতঙ্কে নদী পাড়ের মানুষ। এদিকে নকশার বিষয়ে জানতে চাইলেও আশানুরূপ কোনো জবাব দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দায়সারা কাজের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান সচেতন নাগরিকদের। গোমতীর বাঁধ ভেঙে 24-এর ভয়াবহ বন্যার ক্ষত এখনো শুকায়নি। সেই ক্ষত সারাতে কোটি কোটি টাকা ব্যয়ে বাঁধ মেরামত সহ নদীর দুই পারের কয়েকটি স্থান প্রশস্ত করে পানি উন্নয়ন বোর্ড। তবে তাতেও মেলেনি সুফল। কাজ শেষ হতে না হতেই টানা বৃষ্টিতে বুড়িচংয়ের বুরবুরিয়া সহ কয়েকটি স্থানে বাঁধে দেখা দেয় ফাটল, ধসে পড়ছে মাটি। মাটি ফালানোর পরে দিয়ে বৃষ্টি আসার পরে জলটা আছে না, এদিক দিয়ে যাইতে ভেঙে পড়ছে। মাটি ফালানোর পরে চাপছে না, বুঝলেন না, চাপাতে আবার বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, মানে ঘরে পানি ভেঙে দিতেছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টদের নজরদারি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অপরিকল্পিতভাবে নদীর পার ঘেঁষা স্থান থেকেই মাটি কেটে বাঁধ মেরামত করে। এছাড়া দায়সারা কাজের ফলে আবারও ভাঙন আশঙ্কায় গোমতী পাড়ের মানুষ। প্রত্যেকটা কাজের ফলে আবারও ভাঙন আশঙ্কায় গোমতী পাড়ের মানুষ। প্রত্যেকটা জায়গার বেড়িবাঁধের কাজ করা হয়েছে বেড়িবাঁধের নিকট থেকে মাটি নিয়ে, দূর থেকে না এসে উপরের কাছ থেকে কাটা আসছে। এটা কোনো উচিত না। এটা ডাইরেক্ট যদি একটু পানি বাড়ে ডাইরেক্ট ভাঙিয়া পড়ে যাবে। ক্ষণিকের জন্য উপকার, কিন্তু ভবিষ্যতে এটা আরো মজবুত করে করলে খুব সুবিধা হইতো এবং সুন্দর হইতো। অভিযোগের বিষয়ে জানতে পানি উন্নয়ন বোর্ডে হাজির যমুনা টেলিভিশন। তবে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করিয়েও মেরামত স্থানের নকশা কিংবা সঠিক খরচের হিসেব দেখাতে পারেনি কর্মকর্তারা। আর রোলার দিয়ে কম্প্যাকশন করা হয়েছে কিনা তা নিয়ে খোদ নির্বাহী প্রকৌশলী দিলেন গরমিল জবাব। বাঁধের পাশে আমাদের বেশ কিছু একবারকৃত ভূমি রয়েছে, তো সেখান থেকে আমরা মাটিটা নর্মালি নিয়ে বাঁধের মেরামত কার্যক্রম করে থাকি। জিনিসটা ভেঙে যাচ্ছে, ওই মুহূর্তে তো আমি ডিজাইন অনুযায়ী কাজ বাস্তবায়ন করতে পারবো না। আমার তো আগে জিনিসটা করতে হবে, প্রোটেক্ট করতে হবে, তাই না? ডিজাইন অনুযায়ী কাজটা কখন, যখন আপনার ধরুন শুষ্ক মৌসুম থাকে তখন ওই অনুযায়ী কাজ করতে হয়। সচেতন নাগরিকরা বলছেন, বন্যা প্রতিরোধ বাঁধ নির্মাণে শুধু মাটি ফেললেই হয় না, নির্ধারিত প্রকৌশল নকশা অনুযায়ী প্রতিটি স্তর ভালোভাবে কম্প্যাকশন
ঢাল সংরক্ষণ এবং ঠিকাদারের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এছাড়া বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ অংশে সার্বক্ষণিক নজরদারি চালানোর উপরেও জোর দেন তারা। প্রি কনস্ট্রাকশন অবজারভেশন এবং পোস্ট কনস্ট্রাকশন অবজারভেশনের মধ্যে সমন্বয় করতে পেরেছি কিনা, যাদের মাধ্যমে অনিয়ম সংঘটিত হয়েছে তাদের বিষয়ে যদি এক ধরনের ব্যবস্থা গ্রহণ করেন, সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের অনিয়ম ভবিষ্যতের এই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হবে না এবং জনগণ যে কোনো ধরনের পটেনশিয়াল ক্যাটাস্ট্রফি থেকে জনগণ রক্ষা পাবে। উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে পরিচালনার দাবি গোমতীপাড়ের বাসিন্দাদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। রাজশাহীতে 42তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির প্রশিক্ষণ পরিদর্শন করেন। তিনি জানান, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ এখন বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ মোকাবেলায় দক্ষতার বিকল্প নেই। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেনসিকের মতো জ্ঞান অর্জন করতে হবে। তিনি আরও বলেন, সকল প্রকার ভয়ভীতি, প্রলোভনের ঊর্ধ্বে মামলা তদন্ত করতে হবে। পুলিশের নবীন সদস্যদের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ সময় কুচকাওয়াজে 19 জন নারী ও 481 জন পুরুষ সহ 500 শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন। শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নিয়ন্ত্রণ, প্রত্যেক নাগরিকের জান ও মালের নিরাপত্তা বিধান পুলিশ বাহিনীর প্রধান ও পবিত্র দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তোমাদেরকে কাজ করে যেতে হবে। মানিকগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। কালীবাড়ি মন্দির থেকে বের করা হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রা উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা। এ সময় তিনি বলেন, দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে, সেদিকে লক্ষ্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রত্যেকটা মানুষের জন্য, ধর্মবর্ণের মধ্যে থেকে প্রত্যেকটা মানুষের জীবনযাপন যাতে সহজ হয়, তারা যেন শান্তিতে থাকতে পারেন, তাদের জীবন যেন সেই শান্তিতে ঘুমাতে পারেন ঘরে, সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখছে। ধামরাইয়ের রথযাত্রার খবর জানবো। সহকর্মী মাহফুজুর রহমান নিপু যোগ দিচ্ছেন সরাসরি। নিপু, রথযাত্রায় এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে যদি বলি, দশমাদেবের রথযাত্রা, যে রথ উৎসব, সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার জন্য যে রথের আগে যে ধরনের কার্যক্রম চলে, অর্থাৎ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা থাকেন তারা কিন্তু এখন মঞ্চে তারা বক্তব্য দিচ্ছেন এবং এরই মধ্যে কিন্তু দশমাদেবের রথ উৎসবের যে প্রাঙ্গণ, অর্থাৎ যেই ধামরাইয়ের যে রথখোলা, সেখানে কিন্তু মানুষের এবং ভক্তবিন্দুর কানায় কানায় পূর্ণ হয়েছে। আমরা এই মুহূর্তে যে অবস্থানটি আপনারা দেখাতে চাচ্ছি, যে এই মেলা, এই রথযাত্রাকে ঘিরে পুরো অঞ্চলকে আমরা কিন্তু দেখছি শ্বাস রব বিরাজ করছে। দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুরা এসছেন দশমাদেবের উদ্দেশ্যে, তারা প্রার্থনা করছেন। তারা কিন্তু বারবার প্রার্থনা করছেন তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য। সেটি একেবারে ছোট্ট বাবু শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে কিন্তু আমরা দেখেছি যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু সকলেই একজুটে এখন ধামরাইয়ের দিকে, এবং মেলাও কিন্তু বসেছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, আজকে রথ উৎসবকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছেন এবং নিরাপত্তা কিন্তু আমাদের বেশ চোখে পড়ার মতো। কয়েকটি চত্বর কিন্তু দেখেছি একেবারে নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করেছেন। আজকে রথ উৎসবে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানিয়েছি, তারা বলছেন যে 400 বছরের অতীত ইতিহাস কিন্তু এখানে রয়েছে। এই 400 বছরের পুরনো যে রথযাত্রা, এই রথযাত্রা কিন্তু প্রতি বছরের মতো এবারও হচ্ছে। অল্প কিছুক্ষণের পরে আমাদের কাছে যে সংবাদটি রয়েছে, এই মুহূর্তে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রথ উৎসবের যে রথটি, সেটি কিন্তু টানবে ভক্তবিন্দুরা। আর এই রথটি টানার জন্যই দূর দূরান্ত থেকে তারা ভক্তবিন্দুরা কিন্তু ছুটে এসেছেন এই ধামরাই প্রাঙ্গণে। তো আমরা অপেক্ষা করছি রথটি টানার জন্য। এই ছিল ধামরাই থেকে। নিপু, আপনাকে ধন্যবাদ।
গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মানিকগঞ্জের বিস্তীর্ণ মরিচ ক্ষেত। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মরিচ সরবরাহকারী এ জেলায় উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো কৃষক। এরই মধ্যে বাজারে মরিচের দাম বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। শিবলয়ের কৃষক ঝন্টু মিয়া চলতি মৌসুমে 4 বিঘা জমিতে মরিচের চাষ করেছিলেন। পেঁয়াজ আর রসুনে লোকসানের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন ছিল মরিচকে ঘিরে, কিন্তু গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে তার সেই ক্ষেত এখন পানির নিচে। গাছ বাঁচানোর আর উপায় নেই, তাই লোকজন নিয়ে সময়ের আগেই অপরিপক্ক মরিচ তুলছেন তিনি। অন্য অন্য ফসলের দাম নাই, আমরা এমনি ক্ষতিগ্রস্ত, তাহলে এখন আমরা কেমনি কি করে তুলব? এই মরিচ 4-5 বিঘা মরিচ থেকে মনে করেন আপনি কমপক্ষে 1.5-2 লক্ষ টাকা বেচা করতাম, এখন তো আর মনে করেন সব শেষ হয়ে গেল। ঝন্টুর মতো একই অবস্থা শিবালয় ও হরিরামপুর উপজেলা সহ জেলার বহু কৃষকের। মরিচ ক্ষেত নয়, যেন তাদের স্বপ্ন ভেসে গেছে বৃষ্টির পানিতে। হঠাৎ এমন ক্ষতিতে চরম অনিশ্চয়তায় চাষিরা। এই মুহূর্তে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুনি কালসা এলাকার একটি মরিচ ক্ষেতে দাঁড়িয়ে রয়েছি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আমরা যে চিত্রটি দেখছি যে এই মরিচ ক্ষেত সহ আশপাশের অনেক মরিচ ক্ষেত কিন্তু আসলে পানিতে তলিয়ে গিয়েছিল, যে কারণে বেশিরভাগ মরিচ ক্ষেত কিন্তু এখন আসলে মরিচ গাছ মরে যাচ্ছে। কৃষকরা যেটি বলছেন যে আসলে মরিচ গাছ পানি সহ্য করতে পারে না, যার ফলে কিন্তু তাদের এই ক্ষতি। এবং এই যে গাছ মরে যাওয়ার কারণে তারা পরিপক্ক হয়নি, তারপরেও মরিচ তুলে কিন্তু বাজারে নিয়ে যাচ্ছে এবং এই অসময়ে মরিচ তুলে বাজারে বিক্রি করার কারণে তারা কিন্তু বলছেন যে চাষিরা বলছেন তাদের কিন্তু ব্যাপক আর্থিক ক্ষতির মুখে কিন্তু পড়তে হয়েছে। 1-1.5 লাখ টাকার মরিচ বেচা করতে হবে, এদের পরে সংসার নির্ভর করে। এই বৃষ্টির কারণে মনে করলেন সবই তলায় গেছে। মাজা পানি উড়িয়ে গেছে, কত মরিচ পয়সা গেছে। এই যে মাথায় মাথায় কটা জালি আছে, তাই এই যে তুলে দিতেছি। কি করুম কি বাবা, এখন বৃষ্টিতে নষ্ট হওয়ার কারণে যে তুলে ফুল টুল মরিচ কিনা তুলতেছি। এর পরে মানিকগঞ্জ আর মরিচ থাকবো না, মরিচের বাজারও বাইরে যাব। ক্ষতির এই প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয় এই অঞ্চলের মরিচ, তাই উৎপাদন কমে গেলে স্থানীয় পর্যায়ের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বৃষ্টির কারণে সব ক্ষেত তলায় গেছে, এখন প্রয়োজনের চাহিদার অনুযায়ী যোগান দিতে পারছে না, বা বরঙ্গালী মরিচ একেবারেই শেষ। এখন অন্য জায়গা থেকে মরিচ আমদানি করতে হলে পারে দাম বৃদ্ধি পেতে পারে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সমস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় বা কৃষি পুনর্বাসনের আওতায় আসে, সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী টানা বৃষ্টিতে জেলায় মরিচ ছাড়াও পেঁপে, বেগুন, রোপামন সহ বিভিন্ন ফসলের মোট 222 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 4,885 জন। আর্থিক ক্ষতির পরিমাণ 3,13,00,000 টাকা। DM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।